শুরুতে জানিয়ে দেব রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে চলছে ব্যাপক হামলা, নিহত আরও 13 জন। এরপরে জানিয়ে দেব 3 উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগের দাবি জানিয়েছে বিএনপি। অন্যদিকে রয়েছে রাশিয়ার পরবর্তী যুদ্ধক্ষেত্র ফিনল্যান্ড সীমান্ত, সেনা সংখ্যা বাড়াচ্ছে মস্কো। এরপরে জানিয়ে দেব ডক্টর ইউনূসের পদত্যাগের হুমকি নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। সর্বশেষ জানিয়ে দেব সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না, বলছে জামায়াত আমির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের মধ্যেই ইউক্রেনে ব্যাপক হামলা, নিহত 13। তুর্কি শহর ইস্তাম্বুলে শান্তি আলোচনার মাধ্যমে ইউক্রেন রাশিয়ার মধ্যে রেকর্ড সংখ্যক বন্দি বিনিময়ের দ্বিতীয় পর্ব সম্পন্ন হয়েছে। শুক্র ও শনিবারে এই ঘটনার রেশ না কাটতেই ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, যাতে অন্তত 13 জন নিহত হয়েছেন এবং ইউক্রেন জুড়ে বহু মানুষ আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া শুক্রবার রাতে 14টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 250টি আক্রমণাত্মক ড্রোন নিক্ষেপ করে হামলা চালিয়েছে, যার মূল লক্ষ্য ছিল কিয়েভ। এর মধ্যে 6টি ক্ষেপণাস্ত্র এবং 245টি ড্রোন প্রতিহত করা সম্ভব হলেও রাজধানী সহ ডনেপ্রো, ওডেসা, খার্কিভ, দোনেস্ক, জাপোরিঝিয়া অঞ্চলে বিস্ফোরণ ঘটে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, বিস্ফোরণে বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহর জুড়ে আগুন ছড়িয়ে পড়েছে। সংসদ সদস্য কিরা রুডিক CNN-কে বলেছেন, পুরো রাত আমরা সিঁড়ির নিচে আশ্রয় ছিলাম, চারপাশে শুধু বিস্ফোরণ আর বিস্ফোরণ, যেন সাক্ষাৎ প্রলয়। CNN-এর দাবি অনুযায়ী দোনেস্কে 4 জন, খেরসন ও ওডেসায় 5 জন এবং খার্কিভে 4 জন নিহত হয়েছেন। এদিকে 3 উপদেষ্টার অবিলম্বে পদত্যাগ করতে হবে দাবি বিএনপির। বিএনপির নেতা ইশরাক হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 3 জন উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, অথবা পরবর্তী নির্বাচনে তারা প্রার্থী হবেন না। মুসলিকায় এমন স্বাক্ষর করতে হবে। শনিবার সন্ধ্যায় ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এসব কথা লিখেন। ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, 3 জন পক্ষপাতদুষ্ট এবং বিপজ্জনক উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, অথবা একটি মুসলিকায় স্বাক্ষর করতে হবে যে তারা পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এটি কোনোভাবেই আপোষযোগ্য নয়। তিনি আরও লিখেছেন, জাতীয় নিরাপত্তার উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদ্ঘাটন করা যায়। বিএনপি গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া এবং মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নিরাপত্তার উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতির দাবি জানিয়েছেন। এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম পদত্যাগের দাবি করেছিলেন ইশরাক। রাশিয়ার পরবর্তী যুদ্ধ ফিনল্যান্ড সীমান্তে, সৈন্য সংখ্যা বাড়াচ্ছে মস্কো। ইউক্রেন যুদ্ধ এখনও চলছে। এরই মধ্যে আরও এক নতুন রণাঙ্গনের কুচকাওয়াজ শুরু হয়ে গেছে রাশিয়ায়। এবারের প্রতিপক্ষ পূর্বের দেশ, প্রতিবেশী দেশ ন্যাটোর নতুন বন্ধু ফিনল্যান্ড। 2 দেশের মাঝে প্রায় 1340 কিলোমিটার সীমানা রয়েছে। দীর্ঘ এই সীমানা জুড়ে রাশিয়া চুপিসারে গড়ে তুলেছে নতুন ঘাঁটি, মোতায়েন করছে সেনা, আধুনিকায়ন করছে সামরিক অবকাঠামোগুলো। এদিকে ইউক্রেন যুদ্ধের পরবর্তী পর্যায়ের প্রস্তুতি, অন্যদিকে ফিনল্যান্ডের সাম্প্রতিক ন্যাটো অন্তর্ভুক্তি, সবকিছু মিলিয়ে রাশিয়ার আগামী সংঘর্ষের মানচিত্র আঁকছে ইউরোপের উত্তরের এই সীমান্তে। রাশিয়ার এই গোপন রণপ্রস্তুতি যুদ্ধাতঙ্ক ছড়িয়ে পড়েছে বাল্টিক প্রতিবেশী লিথুনিয়া, এস্তোনিয়া, লাটভিয়াতেও। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধ যদি থেমেও যায়, রাশিয়ার বাহিনী তখন এই সীমান্তে আরও বড় আকারে মোতায়েন হতে পারে, আর সেটাই হতে পারে এক নতুন সংঘর্ষের সূচনা। 2023 সালের এপ্রিলে ন্যাটোতে যোগ দেয় ফিনল্যান্ড। এরপর থেকে সীমান্তবর্তী এলাকাগুলোতে সামরিক ঘাঁটি নির্মাণ এবং বিমান ঘাঁটি সংস্কারের কাজ শুরু করছেন রাশিয়া। ক্রেমলিন মনে করে, ফিনল্যান্ডে ন্যাটোতে যোগদান তাদের ঐতিহ্যবাহী কৌশলগত ভারসাম্যকে বিপন্ন করছেন। ফলে এই নতুন জোট সীমান্তকে প্রতিরক্ষা এবং সম্ভাব্য হামলার ক্ষেত্র হিসেবে গুরুত্ব দিচ্ছে মস্কো। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ফিনল্যান্ড সীমান্ত থেকে মাত্র 60 কিলোমিটার দূরের কমনকা অঞ্চলে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত 130টিরও বেশি সৈন্য তাঁবু স্থাপন করছে।
যা প্রায় 2000 সেনার আবাসন সক্ষমতার জন্য যথেষ্ট। শুধু ফিনল্যান্ডেই নয়, ন্যাটো মোকাবিলায় নরওয়ে ও বাল্টিক সীমান্তেও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে রাশিয়া। ফিনল্যান্ড ও নরওয়ে সীমান্ত থেকে মাত্র 100 মাইল দূরের পেত্রোজাভোদস্ক শহরের আশপাশে সামরিক অবকাঠামো সম্প্রসারণ করছেন। নতুন করে তৈরি করছে 3টি বিশাল গুদাম, প্রতিটিতে প্রায় 50টি করে সাঁজোয়া যান সংরক্ষণের সক্ষমতা রয়েছে। বিশ্লেষকদের ধারণা, এটি হতে পারে ন্যাটোর সঙ্গে সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে মস্কোর নতুন সদর দপ্তর। এছাড়া সোভিয়েত আমলের 2টি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি আবারও পুনরায় সক্রিয় করছে রাশিয়া। ইউক্রেনের ড্রোন হামলা থেকে বাঁচতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মস্কো। তবে ন্যাটোর আশঙ্কা, মস্কো শুধু নিরাপত্তার জন্য নয়, বরং আর্কটিক অঞ্চলে প্রাকৃতিক সম্পদ এবং গুরুত্বপূর্ণ শিপিং রুটের উপর প্রভাব বিস্তারের উদ্দেশ্যেই সেখানে সামরিক উপস্থিতি জোরদার করছে এই দেশটি। এদিকে ডক্টর ইউনূসের পদত্যাগের হুমকি নিয়ে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। দেশে বর্তমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা নিয়ে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতিতে দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না এবং যথাযথভাবে কাজ করতে যদি না পারেন তবে পদে থাকার কোনো অর্থই নেই। ডক্টর ইউনূসের পদত্যাগের এমন ইচ্ছা প্রকাশের পর এই নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সেখানে শিরোনাম করছে, নির্বাচন নিয়ে চাপের মুখে অধ্যাপক ইউনূসের পদত্যাগের হুমকি। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর শিক্ষার্থীদের নেতৃত্বে গড়ে ওঠা আদর্শবাদী আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুজ্জীবনের স্বপ্ন জাগে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে থাকা ডক্টর ইউনূসের নেতৃত্বে প্রশাসন সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অনেকেই মনে করছেন। নির্বাচন বিলম্বিত হয়, রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন নেতৃত্ব নিয়ে হতাশা তৈরি হয়েছে। নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, আন্তর্জাতিকভাবে সম্মানিত শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে দেশে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অন্যতম সম্ভাব্য নেতা হিসেবে দেখা হচ্ছিল, কিন্তু এখন তিনি রাজনৈতিক এবং সামরিক মহলের চাপের মুখে নিজেকে বাধাগ্রস্ত এবং একঘরে মনে করছেন। তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং সেনাবাহিনীর মধ্যে গড়ে ওঠা এক ধরনের ঐক্য তার নীতিমালা ও নেতৃত্বের প্রতি সংশয় তৈরি করছে। এদের মধ্যে ডক্টর ইউনূস নির্বাচন আয়োজনের ক্ষেত্রে অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছেন। গত বৃহস্পতিবার একটি উপদেষ্টা পরিষদের বৈঠকে ডক্টর ইউনূস স্পষ্টভাবে বলেন, যদি রাজনৈতিক এবং সামরিক সহযোগিতা পাওয়া না যায় তবে তিনি তার দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন। এমনকি তিনি তার পদত্যাগপত্রের খসড়া তৈরি পর্যন্ত করে ফেলেছিলেন বলে জানিয়েছে এক জ্যেষ্ঠ কর্মকর্তা। পরে অন্যান্য উপদেষ্টারা তাকে বোঝান, তার পদত্যাগে দেশের স্থিতিশীলতা আরও বিঘ্নিত হবে। প্রতিবেদনে বলা হয়, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের এই বছরের নির্বাচন হওয়া উচিত এমন বক্তব্যে ডক্টর ইউনূস বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং এটিকেই তাকে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়। তার ধারণা, রাজনৈতিক প্রতিপক্ষ এবং সেনাবাহিনীর কিছু অংশ তার পরিকল্পনাকে বাধাগ্রস্ত করছে। ডক্টর ইউনূস এর আগেও বলেছিলেন, 2026 সালের জুন নাগাদ একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হতে পারে, তবে নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি। তিনি মনে করেন, বর্তমানে দেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মতো পরিবেশ এখনও তৈরি হয়নি। অন্যদিকে বিএনপির দাবি, দেশের ভবিষ্যৎ নির্ধারণের আগে জনগণের গণতান্ত্রিক ম্যান্ডেট প্রয়োজন। শেখ হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বিএনপি এখন ক্ষমতায় যাওয়ার জন্য প্রস্তুত বলে মনে করা হচ্ছে। এদিকে সংস্কারের আগে নির্বাচন হলে জনগণের আশা পূরণ হবে না বলছে জামায়াত আমির। সংস্কারের আগে নির্বাচন হলে তাতে জনগণের আশা পূরণ হবে না বলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াত ইসলাম। শনিবার রাতে 9টার দিকে ব্রিফিং শেষে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ব্রিফিংয়ে এই কথা বলেন। প্রায় 1 ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের সামনে আসেন তিনি। হঠাৎ পাল্টে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে জামায়াত ইসলামের সঙ্গে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির পর শনিবার রাত 8:30টার দিকে জামায়াতের 2 নেতার সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, যা শেষ হয় রাত 9:30টার দিকে। বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ উপস্থিত ছিলেন। এই বৈঠকে যোগ দেওয়ার আগে জামায়াতের নায়েবে আমির তাহের সাংবাদিকদের বলেন, দেশের সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ আলোচনা করতে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে এসেছি।